আচ্ছা, আমরা এই ভিডিওতে রেগুলার এক্সপ্রেশনকে কিভাবে একটা ডিএফএতে কনভার্ট করতে হয় সেটা দেখব, এবং এটার জন্য আমরা যে মেথডটা ব্যবহার করব সেটা হলো ডাইরেক্ট মেথড। এই মেথডটার নাম ডাইরেক্ট হওয়ার কারণ হলো যে আমরা এখানে প্রথমে রেগুলার এক্সপ্রেশন থেকে একটা এনএফএ, এরপর এনএফএ থেকে ডিএফএ এরকম করব না, সরাসরি একটা রেগুলার এক্সপ্রেশনকে একটা ডিএফএতে কনভার্ট করব। তো একটা রেগুলার এক্সপ্রেশনের ডিএফএ বলতে যেটা বোঝায় যে ওই ডিএফএটা শুধুমাত্র ওই রেগুলার এক্সপ্রেশন থেকে যে স্ট্রিংগুলো জেনারেট হবে শুধুমাত্র সেই স্ট্রিংগুলোকেই অ্যাকসেপ্ট করবে, এর বাইরে আর কোনো স্ট্রিংকে ওই ডিএফএটা অ্যাকসেপ্ট করবে না। তো এই জন্য আমাদের এই পদ্ধতিতে বা ডাইরেক্ট মেথডে আমাদের কয়েকটি স্টেপ আছে। প্রথম স্টেপ হলো আমাদের প্রথমে যেটা করতে হবে যে গিভেন যে রেগুলার এক্সপ্রেশনটা দেওয়া আছে ওইটাকে অগমেন্ট করতে হবে, অগমেন্ট দ্য গিভেন রেগুলার এক্সপ্রেশন। পরের কাজ হলো আমাদের একটা এই অগমেন্টেড রেগুলার এক্সপ্রেশনের জন্য একটা সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করতে হবে। থার্ড স্টেপে আমাদের কতগুলো জিনিস ক্যালকুলেট করতে হবে, যেগুলো আমি জাস্ট নাম লিখতেছি এখনও, ওগুলো আমরা পরে এক্সপ্লেন করব। নালেবল, ফার্স্ট পজ, ফলো পজ, আর সবার লাস্টে আমরা ফলো পজ ব্যবহার করে ডিএফএ কনস্ট্রাক্ট করব। ডিএফএ কনস্ট্রাকশন ইউজিং ফলো পজ। আচ্ছা, তাহলে এই ভিডিওটার প্রিরিকুইজিট হিসেবে আমাদের এই রেগুলার এক্সপ্রেশন আর ডিএফএ সম্পর্কে আইডিয়া থাকতে হবে মোটামুটি। আমরা স্টেপ বাই স্টেপ আসি। প্রথম স্টেপে আমরা এই স্টেপ 1 আমরা ধরে নিই যে আমাদের যে রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে সেটা হলো এ অর বি স্টার এ বি বি। তো এটাকে অগমেন্ট করে আমরা যে নতুন রেগুলার এক্সপ্রেশন বানাবো সেটা হলো এরকম, যে আমরা এই রেগুলার এক্সপ্রেশনটার রাইটে একটা এন্ড মার্কার, যেটাকে বলা হয় রাইট এন্ড মার্কার, এরকম একটা সিম্বল অ্যাড করবে। এই সিম্বলটা মূলত রেগুলার এক্সপ্রেশনটার রাইট এন্ডকে নির্দেশ করবে। আচ্ছা, তাহলে এটা করলে আমাদের গ্রামারটা যেটা দাঁড়ায় যে এ বি স্টার এ বি বি, তাহলে এটা হলো আমাদের স্টেপ 1 এর আউটপুট। আমরা আমাদের রেগুলার এক্সপ্রেশনটায় একটা রাইট হ্যান্ড মার্কার অ্যাড করলাম। এবার স্টেপ 2 এর জন্য আমরা সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করবো। আমরা যে অগমেন্টেড রেগুলার এক্সপ্রেশন বা নতুন যে রেগুলার এক্সপ্রেশনটা পেলাম সেটার জন্য একটা সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করব। তো সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করার কিভাবে করতে হয় ওটার জন্য আমরা প্রথমে একটা আমাদের ফ্যামিলিয়ার এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নেব, যেমন 2 + 3 স্কোয়ার × 5 + 7, যেমন এরকম একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের সিনট্যাক্স ট্রি আসলে আমরা কীভাবে কনস্ট্রাক্ট করতে পারি। তো সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করার ক্ষেত্রে আমাদের প্রথমেই অপারেটরের প্রেসিডেন্স সম্পর্কে জানতে হবে। এই এক্সপ্রেশনটা ইভ্যালুয়েট করার সময় আসলে আমরা কোন অংশটুকুর কাজ আগে করি, আমরা এই অংশটুকুর কাজ আগে করি। তাহলে সিনট্যাক্স ট্রিতে আমরা এই অংশ থেকেই শুরু করব, মানে আমাদের এই ব্র্যাকেটের ভিতরের যে অংশটুকু আছে ওইটার এই অংশটুকুর কাজ আমরা আগে করি, এটার ভিতরে আবার 3 স্কোয়ারের কাজ আমরা আগে করি। তাহলে আমাদের সিনট্যাক্স ট্রিতে আমরা শুরু করব এভাবে যে প্রথমে এই স্কোয়ার করার একটা নোট থাকবে এবং এই নোটটা 3 এর উপর কাজ করবে। তো সিনট্যাক্স ট্রিতে আসলে মূলত এই যে ইন্টারনাল নোটগুলো যেগুলো সেগুলো নির্দেশ করে যে আমরা কী অপারেশন ক্যারি আউট করব, এবং ওই নোডের চিলড্রেনগুলো নির্দেশ করে যে ওটা অপারেশনটা কোন অপারেন্ট বা কোন ভ্যালুর উপর ক্যারি আউট করা হবে। তো আমরা 3কে স্কোয়ার করলাম, 3কে স্কোয়ার করার পরে আমরা এটাকে যোগ করব 2 এর সাথে। তো আমরা এখানে তাহলে +2, তাহলে এই 2 + 3 স্কোয়ার এই পুরাটার রেজাল্টকে আমরা এরপরে আবার 5 এর সাথে গুণ করব। তাহলে এভাবে এরপরে লাস্টে আমরা এটাকে সাথে সাথে যোগ করব। তাহলে এই যে আমাদের যে রেগুলার যে এক্সপ্রেশনটা ছিল ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন 2 + 3 স্কোয়ার × 5 + 7, এটার এক্সপ্রেশন ট্রি এরকম হবে, সিনট্যাক্স ট্রি এরকম হবে।
তাহলে একইভাবে আসলে আমরা এই আমাদের রেগুলার এক্সপ্রেশনের সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করতে পারি। আমাদের রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রেও সিমিলারভাবে আমাদের প্রথমে এই প্রেসিডেন্স সম্পর্কে জানা লাগবে যে একটা রেগুলার এক্সপ্রেশনে অপারেশনগুলোর প্রেসিডেন্স কীরকম। তো রেগুলার এক্সপ্রেশনে সব প্রেসিডেন্স সবচেয়ে হাই হলো ক্লিন স্টারের। সেকেন্ড কনকাটিনেশন, যেটা ডট দিয়ে বোঝানো হয়। আর থার্ড হলো ইউনিয়ন অথবা অর, মানে ইউনিয়ন অর একই, যেটা এই একটা স্ট্রেট লাইন দিয়ে বোঝানো হয়। তো তাহলে আমাদের যে গ্রামারটা ছিল ওটা যদি আমরা আবার একটু লিখি, আমাদের যে রেগুলার এক্সপ্রেশনটা ছিল ওটা যদি আমরা একটু লিখি, এ অর বি হোল স্টার এ বি বি হ্যাশ। এক্ষেত্রে এই আমরা যদি দেখি এখানে কনকাটিনেশন অপারেটর দেখা যাচ্ছে না হয়তো, কিন্তু আমরা রেগুলার এক্সপ্রেশন যখন পাশাপাশি দুইটা অ্যালফাবেট বা দুইটা সিম্বল যখন পাশাপাশি লিখি তখন তাদের মাঝে আসলে কনকাটিনেশন অপারেটর থাকে। তো ওটা আমরা এক্সপ্লিসিটলি এখানে লিখব, এ অর বি স্টার দিয়ে মাঝে কনকাটিনেশন অপারেটর এ, এবার কনকাটিনেশন অপারেটর বি, এরপর আবার কনকাটিনেশন দি স্টার। তো তাহলে এখন এটার আমরা রেগুলার এক্সপ্রেশন কনস্ট্রাক্ট করব, এটার আমরা সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করব। তো প্রথমেই ব্র্যাকেটের কাজ। তো তাহলে এটা তাহলে আমরা এই রেগুলার এক্সপ্রেশন ইভালুয়েট করার সময় প্রথমে এই অংশটুকু মানে ব্র্যাকেটের অংশটুকু কনসিডার করব। তাহলে সেটার জন্য প্রথমে থাকবে অর এর অপারেন্ড হবে এ আর বি। অর করার পরে এটার এটার উপর ক্লিন স্টার অপারেশন, এরপরে এই রেজাল্টটাকে এর সাথে কনক্যাটিনেট করা হবে, তাকে আবার বি এর সাথে, তাকে আবার ওই রেজাল্টটা আবার বি এর সাথে, এবং লাস্টে হ্যাশের সাথে। তাহলে এখানে আমরা যে ট্রিটা পেলাম সেটাই আসলে এই যে রেগুলার এক্সপ্রেশন, অগমেন্টেড রেগুলার এক্সপ্রেশন, সেটার সিনট্যাক্স ট্রি। আমরা তাহলে সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করলাম। এখন সিনট্যাক্স ট্রি কনস্ট্রাক্ট করার পরে এখানে যে লিফ নোটগুলো আছে, যে লিফ নোটগুলোর লেভেল এমটি স্ট্রিং না বা নাল স্ট্রিং না, এখানে কোনো লিফের লেভেলই নাল স্ট্রিং না, সেগুলোকে আমরা কতগুলো ইউনিক ইন্টিজার আইডেন্টিফায়ার দিব। যেমন এখানে 1 2 3 4 5 6 এভাবে প্রতিটা লিফকে আমরা নাম্বারিং করব। এখানে যে নাম্বারগুলো এগুলোকে বলা হয় পজিশন অফ এ লিফ, সাথে গেল পজিশন অফ এ অফ সিম্বলও বলা হয়। মানে ধরেন এই লিফটার পজিশন হলো 1, বা এই লিফটার পজিশন হলো 4, আবার এই লিফটার যে সিম্বল বি তার পজিশনও 4, এভাবে বলা হয় আর কি। এই নাম্বারিংগুলো আমাদের পরের স্টেপে কাজে দেবে। আচ্ছা, আমরা এখন থার্ড স্টেপে আসি। থার্ড স্টেপে আমাদের নালা বল, ফার্স্ট পোজ, লাস্ট পোজ, ফলো পোজ, এই জিনিসগুলো ক্যালকুলেট করতে হবে। তো এগুলো কি আমরা এক এক করে আসতেছি। তার আগে আমরা বলি যে এইখানের প্রথম যে তিনটা, এগুলো আমরা প্রতিটা ইন্টারনাল নোডে, সিনট্যাক্স ট্রির প্রতিটা নোডে আমাদের ক্যালকুলেট করতে হবে। ফর ইচ নোড ইন দ্য সিনট্যাক্স ট্রি, মানে সিনট্যাক্স ট্রি এর প্রতিটা নোডে আমাদের এই নালা বল, ফার্স্ট পোজ, লাস্ট পোজ, এই ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে। আমরা নালা বল দিয়ে শুরু করি। প্রথমে আমরা নালা বল এন দিয়ে যে কোনো একটা নোডকে বোঝানো হচ্ছে এখানে। তো নালা বল এন, এটা ট্রু অথবা ফলস যে কোনো একটা হবে, মানে এটা একটা বুলিয়ান ভ্যালু। তো আমরা ধরে নিই এন দিয়ে এখানে এই নোডটাকে বোঝাচ্ছে আপাতত। তো নালা বল এন ট্রু হবে যখন, যদি আমরা যে এই এন নোডটাকে রুট ধরে যে সাবট্রিটা আছে
এখানে এন নোডকে রুট ধরে সাবট্রি পাওয়া যাবে এটা। এই সাবট্রিতে যে রেগুলার এক্সপ্রেশনটা আছে, যেমন এখানে আচ্ছা আমি এখানে এই নোডের নাম্বারগুলো অ্যাড করি 1 2 আচ্ছা হ্যাঁ, এই সাবট্রিটায় যে রেগুলার এক্সপ্রেশন আছে সেটা কি, যে A1 অর B2। আমি এখানে এই যে নোডগুলো লিভগুলোর যে পজিশন আছে সেগুলোকে সাবস্ক্রিপ্ট হিসেবে অ্যাড করছি। এটা আমাদের জিনিসগুলো বুঝতে আর একটু সাহায্য করবে। তো এইখানের যে রেগুলার এক্সপ্রেশনটা আছে এই সাবট্রির জন্য সেটা হলো এটা A1 অর B2। তো এই রেগুলার এক্সপ্রেশন থেকে কোনো নাল স্ট্রিং জেনারেট করা সম্ভব? এখান থেকে কোনো নাল স্ট্রিং জেনারেট করা সম্ভব না। এখানে খালি A1 অথবা B2 এই দুইটা স্ট্রিং জেনারেট করা যায়। তাহলে এই নোডটার জন্য এটার জন্য নালাবল হবে ফলস। ঠিক আছে, তাহলে নালাবল মানে হলো নালাবল ফল ট্রু হওয়া মানে হলো গিয়ে আমরা কোন একটা নোডের জন্য নালাবল ট্রু হওয়া মানে হলো ওই নোড থেকে ওই নোডকে রুট ধরে যে সাবট্রিটা পাওয়া যাবে ওই সাবট্রিটায় যে রেগুলার এক্সপ্রেশন আছে ওই রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা ইনটি স্ট্রিং জেনারেট করতে পারবো। যদি পারি তাহলে নালাবল ট্রু হবে, না পারলে ফলস হবে। যেমন আমরা এখানে যদি যাই, এই নোডটার জন্য রেগুলার এক্সপ্রেশন হলো এটা। তো আমরা যদি এই যেহেতু এখানে ক্লিন স্টার আছে, তো আমরা যদি এটা 0 বার নিই তাহলে এখান থেকে এমটি স্ট্রিং জেনারেট হবে। তো এইখানে তাহলে এই নোডটার জন্য নালাবল হবে ট্রু। তো তাহলে এভাবে আর কি এটা তাহলে গেল আমাদের নালাবল। এখন আমরা আসি ফার্স্ট পজ এন। আমরা আবার ধরলাম যে এটা হলো এন নোড। তো ফার্স্ট পজ এন মানে হলো গিয়ে ওই সকল নোডের পজিশন, মানে ফার্স্ট পজ এনে ওই সকল নোডের পজিশন থাকবে যারা ওই এন নোডটাকে সাবট্রি ধরে এন নোডটাকে রুট ধরে যে সাবট্রি সেখান থেকে যে স্ট্রিংগুলো জেনারেট হবে সেই যে স্ট্রিংগুলোর ফার্স্ট পজিশনে যারা থাকবে তারাই মূলত এইখানে ফার্স্ট পজের ভিতরে থাকবে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। যে আমরা ধরলাম এন এটা, তাহলে এটার জন্য সাবট্রি এটার রেগুলার এক্সপ্রেশন আমরা একটু আগে যেটা দেখলাম A1 অর B2। এইখান থেকে আসলে কী জেনারেট করা সম্ভব, A1 তারপর B2। এই যে দুইটা স্ট্রিং এই সাবট্রি থেকে এই সাবট্রি রেগুলার এক্সপ্রেশন থেকে জেনারেট করা সম্ভব। তো এই স্ট্রিংগুলোতে ফার্স্ট ক্যারেক্টার কি, A1 আর B2। A1 আর B2 আসলে A1 কোন নোডের সাথে, কোন লিফ নোডের সাথে অ্যাসোসিয়েটেড, 1 নাম্বার লিফ নোডের সাথে। B2 কোন লিফ নোডের সাথে অ্যাসোসিয়েটেড, 2 নাম্বার লিফ নোডের সাথে। তাহলে এইটার ফার্স্ট পজ হবে 1,2। তাহলে এই 1 নাম্বার নোডের জন্য এইটার ফার্স্ট পজের ভ্যালু হবে 1,2। আচ্ছা, তো একইভাবে আমরা যদি এই ক্লিন স্টার মানে এই নোডটার ক্ষেত্রে যাই, এনটা যদি এখন এই নোড হয় তখন এটার জন্য যে রেগুলার এক্সপ্রেশন সেটা হলো এটা। এখন এই রেগুলার এক্সপ্রেশন থেকে আসলে অসংখ্য স্ট্রিং জেনারেট করা সম্ভব। আমরা যদি জাস্ট কিছু দেখি যে একটা স্ট্রিং হতে পারে যে আমরা এটা একবার নিলাম A1 আর B2, এখান থেকে যেটা আসে A1 অথবা B2 থেকে A1, আরেকটা A1 অথবা B2 থেকে নেওয়া যেতে পারে B2। আবার এভাবে মানে এখানে A1 B2 এই দুটাই জেনারেট হওয়া সম্ভব। আবার A1 অর B2 স্টার যেহেতু এটা যদি আমরা 2 বার নিই A1 অর B2, এইখান থেকে যেটা জেনারেট হবে যে A1 তারপরে এটা জেনারেট করা যেতে পারে A1 B2 B2 A1 B2 B2, এরকম অসংখ্য স্ট্রিং এখানে জেনারেট করা যেতে পারে। তবে এখানে যে স্ট্রিংগুলো জেনারেট হবে সেটার আমাদের দেখতে হবে যে সেটার প্রথম ক্যারেক্টারগুলো কি। তো এখানে A1 B2, এখানেও A1, এখানেও A1 B2 B2। তো তাহলে A1 আর B2 এগুলোর জন্য নোড পজিশন হলো 1 আর 2। তাহলে এটারও ফার্স্ট পজ হবে 1,2।
তাহলে আমরা যেটা দেখলাম যে এভাবে আসলে কি ফার্স্ট পজটা ক্যালকুলেট করা যায়। ফার্স্ট পজ মানে হলো কোনো একটা নোডের ফার্স্ট পজ মানে হলো ওই নোডের কে রুট ধরে যে সাব ট্রিটা পাওয়া যাবে ওটার যে রেগুলার এক্সপ্রেশন, ওই রেগুলার এক্সপ্রেশন থেকে যে স্ট্রিংগুলো জেনারেট করা সম্ভব সেই স্ট্রিংগুলোর ফার্স্ট পজিশনে কোন নোটগুলো থাকবে। যে ফার্স্ট পজিশনে যে লেটার ক্যারেক্টারটা থাকবে ওটা তো একটা নোডের সাথে অ্যাসোসিয়েটেড হবে এখানে, সেটা কোন নোড হবে, ওই নোটগুলোর সেট হলো ফার্স্ট পজ। এরপর আমরা দেখব লাস্ট পজ এন। তো এটা আসলে ফার্স্ট পজের মতোই, নাম শুনে যা বোঝা যাচ্ছে যে ফার্স্ট পজে ছিল যে প্রথমে কারা আসতেছে, লাস্ট পজে হবে যে লাস্টে কারা আসতেছে। এগেন যদি আমি সরাসরি এন যদি এইটা হয় তাহলে রেগুলার এক্সপ্রেশন A1 অর B2, এখান থেকে A1 জেনারেট করা যায়, B2 জেনারেট করা যায়। তাহলে এগুলোর লাস্টে কিন্তু A1 ফার্স্টেও A1 লাস্টেও A1, ফার্স্টে B2 লাস্টেও B2, তাহলে লাস্ট পজ হয়ে যাবে 1 আর 2। এখন যদি আমি এনকে উপরের নোডে এন যদি এই নোড হয় সেক্ষেত্রে এখানে একটা স্টার আসবে এবং এখান থেকে যে স্ট্রিংগুলো জেনারেট করা যাবে ওগুলো যদি A1 জেনারেট করা যায়, B2 জেনারেট করা যায়, A1 B2, তারপরে B2 A1, এরকম বিভিন্ন স্ট্রিং জেনারেট করা যায়। তবে এই ক্ষেত্রে যে স্ট্রিংগুলো জেনারেট করা যাবে তাদের লাস্টে যে যদি দেখি এখানে A1 আছে, B2 আছে, এখানে B2 আছে, এখানে A1 আছে, তো এরকম যদি দেখি সবগুলো নিয়ে যদি আমরা যদি দেখি তাহলে এখানে 1 আর 2 আসতে পারে কেবল, এর বাইরে কিছু আসতে পারবে না। তাহলে লাস্ট পজ হবে 1,2। এখানে লাস্ট পজ বোঝানোর জন্য আমরা যদি আবার এখানে আর একটা যদি নিই যে এন যদি এটা হয় সেক্ষেত্রে আমাদের রেগুলার এক্সপ্রেশনটা দাঁড়ায় A3। তো এখন আমরা এই রেগুলার এক্সপ্রেশন থেকে এইখানে তো ইচ্ছা মতো যা ইচ্ছা চুজ করতে, মানে এখান থেকে বিভিন্ন জিনিস চুজ করা যেতে পারে এই 3 স্টার থেকে, কিন্তু লাস্টে অলওয়েজ A3 থাকবে। যেমন আমি এখান থেকে যদি এমটি স্ট্রিং চুজ করি তাহলে লাস্টে A3 থাকবে, এখান থেকে যাই চুজ করি না কেন লাস্ট যে স্ট্রিংগুলো জেনারেট হবে তার লাস্টে A3 থাকবে। তাহলে আমার এই নোডের জন্য লাস্ট পজ হয়ে যাবে শুধু 3। এরপর আমরা দেখব ফলো পজ। আমরা এতক্ষণ যে তিনটা দেখলাম নালাবল, ফার্স্ট পজ, লাস্ট পজ, এগুলো আমাদের এই প্রতিটা এই সিনট্যাক্স ট্রির প্রতিটা নোডের জন্য ক্যালকুলেট করতে হবে। ফলো পজ আমাদের প্রতিটা নোডের জন্য ক্যালকুলেট করতে হবে না, এটা আমরা ক্যালকুলেট করব শুধুমাত্র এই যে আমরা যে নাম্বারড লিফগুলো আছে সেই লিফগুলোর জন্য। তো নাম শুনে যেটা মনে হতে পারে যেটা হয়তো মনে হচ্ছে যে ফলো পজ আসলে, যেমন আমি যদি ফলো পজ 3 বলি, মানে আমি এই থার্ড 3 পজিশনওয়ালা লিফ নোডটার জন্য ফলো পজ ক্যালকুলেট করতে যাচ্ছি। এটা হলো ওই সকল নোড যারা এই A3 বা আমাদের এই নোড 3 এর পরবর্তীতে আসতে পারে, মানে আমাদের যে রেগুলার এক্সপ্রেশনটা আছে সেই রেগুলার এক্সপ্রেশন থেকে যত স্ট্রিং জেনারেট হওয়া সম্ভব সেই স্ট্রিংগুলোতে এই A3 এর পরে যারা আসবে ঠিক পরবর্তীতে তারা থাকবে এই ফলো পজ 3তে। যেমন আমি যদি কিছু এক্সাম্পল নিই, যে আমাদের রেগুলার এক্সপ্রেশনটা ছিল, আমি যদি এই সিনট্যাক্স ট্রি থেকে রেগুলার এক্সপ্রেশনটা কনস্ট্রাক্ট করি যে A1 অর B2 প্লেন স্টার কোম্পানিটি A3 B4 B5 এরপর হলো হ্যাশ। এখন এখান থেকে একটা স্ট্রিং জেনারেট হওয়া কি সম্ভব যে A1 A3 B4 B5 হ্যাশ। আবার এরকম হতে পারে যে B2 A3 B4 B5 হ্যাশ। এভাবে বিভিন্ন স্ট্রিং আমাদের রেগুলার এক্সপ্রেশন থেকে জেনারেট হওয়া সম্ভব। আমরা এই সব স্ট্রিংগুলোতে দেখব যে A3 এর পরবর্তীতে কে আসছে। A3 এর পরবর্তীতে এখানে আসছে B4, এখানেও আসছে B4, তাহলে ফলো পজে 4 থাকবে।
ফলপজে আরও জিনিসপত্র ফলপজ 3-তে 4 থাকবে। এখন এখানে আরও জিনিসপত্র থাকতে পারে, এই ক্ষেত্রে হয়তো থাকবে না, মানে এটা আমাদের আর কি ক্যালকুলেট করে বের করতে হবে যে এখানে কি কি থাকতে পারে। তবে ফলপজের মেন আইডিয়াটা এটা, যে কোনো একটা নোড আমরা যে কোনো এখানে যে লেভেল নোড ওইটার ফলপজ মানে হলো রেগুলার এক্সপ্রেশন থেকে যে স্ট্রিংগুলো জেনারেট করা সম্ভব সেই স্ট্রিংগুলোতে এই A3 এর পরবর্তীতে কারা থাকবে, ঠিক A3 এর ঠিক পরবর্তীতে কারা থাকতে পারে। ফলপজটা আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমরা যদি আরেকটা নোডের কথা আরেকটা ফলপজ দেখি, যে ফলপজ 1। তো ফলপজ 1 মানে হলো কি A1 এর পরবর্তীতে কোন স্ট্রিংগুলো থাকতে পারে, A1 এর পরবর্তীতে কোন ক্যারেক্টারগুলো থাকতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা রেগুলার এক্সপ্রেশন থেকে এরকম জেনারেট হতে পারে A1 A3 B4 B5। আবার আমরা এখানে A1 A1 A3 B4 B5 এরকম হতে পারে, যে এই ক্লিন স্টারটা আমরা দুইবার নিলাম, যে দুইবারই A1 নিলাম। তাও আবার এরকম হতে পারে যে A1 B2 A3 B4 B5, এরকম অসংখ্য অনেক কিছুই হতে পারে। তো আমরা যে কয়টা এক্সাম্পল দেখলাম ওইখানেও যদি দেখি A1 এর পরে A3 আছে, A1 এর পরে A1 আছে, A1 এর পরে B2 আছে, তাহলে ফলপজে 1 2 3 এগুলো অবশ্যই থাকবে। আচ্ছা, তাহলে আমরা নালাবল, ফার্স্ট পজ, লাস্ট পজ, ফলপজ এগুলো কি দেখলাম, এখন এগুলো আসলে কীভাবে ক্যালকুলেট করব। তো এগুলো ক্যালকুলেট আমরা আসলে এই ট্রি এর লিফ থেকে শুরু করে এক এক করে উপরে যেতে থাকবো এবং আচ্ছা, এরপর আমরা যদি এই কনকাটিনিউশন, আচ্ছা আমরা ক্লিন স্টার, এরপর আমরা ক্লিন স্টার নোডে যাই। ক্লিন স্টার নোডের ক্ষেত্রে আমরা যদি রুলটা দেখি যে ক্লিন স্টার নোডের ফার্স্ট পজ হবে জাস্ট তার চিলড্রেনের ফার্স্ট পজ। এটা তো আসলে একটু চিন্তা করলে বোঝা যায়, কারণ একটা ক্লিন স্টার নোডে আমরা কি করি যে তাদের চিলড্রেনগুলোকেই রিপিট করি। তো চিলড্রেনের যে ফার্স্ট পজিশনগুলো থাকবে ক্লিন স্টার নোডের ক্ষেত্রেও ফার্স্ট পজিশনগুলো সেম থাকবে। তাহলে এটার ফার্স্ট পজ হবে 1,2। এরপরে যদি আমরা কনকাটিনেশন নোডে যাই, কনকাটিনেশন নোডের ক্ষেত্রে এইখানে আমরা কনকাটিনেশন নোডের ক্ষেত্রে একটু চিন্তার বিষয় আছে, যে আমরা একটা নোডে কনকাটিনেশন নোডে আসলে কি করি, এটা যদি C1 এটা C1 এটা C2, তো একটা কনকাটিনেশন নোডে কি হয়, C1 এর যে স্ট্রিংগুলো আছে সেগুলোকে C2 এর সাথে জোড়া লাগানো হয়। তো তাহলে যদি C1 এর স্ট্রিংগুলোকে C2 এর সাথে C2 স্ট্রিংগুলোর সামনে বসায় দেওয়া হয়, তাহলে কনকাটিনেশন নোডের অপারেশনের পরে যে স্ট্রিংগুলো থাকবে সেগুলোর ফার্স্ট পজিশন C1 এর ফার্স্ট পজিশনের সমান হবে। কিন্তু যদি আবার C1 থেকে যদি এমটি স্ট্রিং জেনারেট করা যায়, তখন C2 থেকে যে স্ট্রিংগুলো জেনারেট হবে ওগুলোর সামনে এমটি স্ট্রিং বসবে। এমটি স্ট্রিং বসলে তো আসলে এমটি স্ট্রিংটা নর্মাল স্ট্রিংয়ের সাথে কনকাটিনেট করলে, মানে একটা এমটি স্ট্রিংকে আর একটা নন এমটি স্ট্রিংয়ের সাথে কনকাটিনেট করলে এই নন এমটি স্ট্রিংটাই থাকে, এমটি স্ট্রিংয়ের আর কোনো ইফেক্ট থাকে না। তো তাহলে যদি C1 মানে লেফট চিলড্রেন থেকে এমটি স্ট্রিং জেনারেট করা যায়, তখন আমাদের কনকাটিনেশনের পরে যে স্ট্রিংগুলো পাওয়া যাবে সেগুলোতে C2ও থাকতে পারে, মানে প্রথমে C2 থেকে যে স্ট্রিংগুলো জেনারেট করা যাচ্ছে সেগুলো থাকতে পারে। যেমন আমি এইখানের প্রথম কনকাটিনেশন নোডটাই যদি এক্সাম্পল হিসেবে নিই, এটা যে এটা লেফটে আমাদের যে রেগুলার এক্সপ্রেশনটা আছে সেটা হলো A1 or B2 স্টার, এটা হলো লেফট চিলড্রেন, আর রাইটে আছে শুধু A। এইখান থেকে আমরা কি কি জেনারেট করতে পারি, যে A1 B2 এরকম অনেক কিছু জেনারেট করা যায়, সাথে এমটি স্ট্রিং জেনারেট করা যায়। তো যখন আমরা এইখান থেকে যখন আমরা এমটি স্ট্রিংগুলো বাদে অন্য কোনো স্ট্রিং কনসিডার করতেছি, তখন কনকাটিনেট করে যে স্ট্রিংগুলো হচ্ছে সেগুলোর প্রথমে আসলে এগুলোই থাকতেছে,
যে A1 B2 A1 এগুলি প্রথমে থাকতেছে, কিন্তু যখন আমরা এখানে এমটি স্ট্রিংটার সাথে এই এ কে কনকাটিনেট করতেছি তখন এই স্ট্রিংগুলোর প্রথমে কিন্তু এ এসে পড়তেছে। এখানে এটা হলো গিয়ে A3। তো এই জন্য আসলে আমাদের কনকাটিনেশনের নোডের ক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লাই হবে যে আমাদের যদি লেফট চিলড্রেনটা নালাবল হয় তাহলে আমরা দুইটা চিলড্রেনের ফার্স্ট পজিশনের ইউনিয়ন নিব, আর যদি লেফট চিলড্রেনটা নালাবল না হয় তাহলে শুধুমাত্র লেফট চিলড্রেনটার ফার্স্ট পজিশন নিব। তো এই ক্ষেত্রে যে আমরা কনকাটিনেশন নোডে আছি, এটা লেফট চিলড্রেন হতে এটা আসলে নালাবল, হ্যাঁ এটা নালাবল ট্রু। তাহলে এই ক্ষেত্রের এইখানের যে ফার্স্ট পজ সেটা হবে এই দুইটার ইউনিয়ন, তাহলে এটা যাবে 1 2 3। তো এইভাবে আসলে আমরা প্রতিটা নোডের ফার্স্ট পজ ক্যালকুলেট করতে পারি। এখানে যদি এরপরে যদি এইটায় যাই, এইটার কি লেফট চিলড্রেন হলো গিয়ে এটা নালাবল না, তো তাহলে এটার ফার্স্ট পজ হবে শুধুমাত্র লেফট চিলড্রেনের ফার্স্ট পজ। একইভাবে এই ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম। আচ্ছা, আমরা ফার্স্ট পজ দেখলাম, এখন আমরা দেখবো লাস্ট পজ। লাস্ট পজের ক্ষেত্রেও আসলে রিজনিং ফার্স্ট পজের মতোই এখানে যে রুলগুলো সেগুলো কনকাটেনেশন, লিফ নোড, ইউনিয়ন, ক্লিন স্টার এই তিনটার জন্য রুল সেম ফার্স্ট পজের মতোই, তবে এই কনকাটিনেশনের জন্য রুলটা জাস্ট উল্টায় যাচ্ছে। যে আমরা যখন একটা কনকাটিনেশন নোডে থাকবো সেইগুলো আমরা লিখে নিই, সেটা হয়ে যাবে 1,2, এটা হয়ে যাবে 1,2। কনকাটিনেশন নোডে যখন আমরা থাকবো তখন আমাদের চেক করতে হবে, আমরা ফার্স্ট পজের ক্ষেত্রে চেক করছিলাম যে লেফট চিলড্রেনটা নালাবল নাকি, এখন আমাদের চেক করতে হবে রাইট চিলড্রেনটা নালাবল নাকি। যদি রাইট চিলড্রেনটা নালাবল হয় তাহলে লাস্ট পজ হবে দুইটা চিলড্রেনের লাস্ট পজের ইউনিয়ন, আর যদি নালাবল না হয় তাহলে শুধুমাত্র রাইট চিলড্রেনের লাস্ট পজ নিতে হবে আমাদের। তো এই ক্ষেত্রে যদি এটা আসে, এটার যে রাইট চিলড্রেন সেটা আসলে নালাবল না, তো তাহলে এখানে আমরা যে শুধুমাত্র রাইট চিলড্রেনটার নিতে হবে। এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম। এভাবে আমরা লাস্ট পজ ক্যালকুলেট করব। আচ্ছা, আমরা ফার্স্ট পজ আর লাস্ট পজের ক্যালকুলেশন দেখছি, এখন আমরা ওইগুলো ব্যবহার করে ফলো পজের ক্যালকুলেশন দেখব। তো আমরা এখানে যে সিনট্যাক্স ট্রিটা আবার এঁকেছি এবং বাম দিকে প্রতিটা নোডের ফার্স্ট পজ এবং ডান দিকে প্রতিটা নোডের লাস্ট পজ দেখানো হয়েছে। তো আমরা আমরা যদি ফলো পজটা রিক্যাপ করি যে ফলো পজ কি, আমরা যদি ফলো পজ 1 ক্যালকুলেট করতে চাই, ফলো পজ 1-এর ভিতরে ওই সব পজিশনগুলো থাকবে যেগুলো রেগুলার এক্সপ্রেশনের স্ট্রিংগুলোতে A1-এর পরে আসতে পারে, মানে A1-এর ঠিক পরবর্তীতে যে ক্যারেক্টার, ওই ক্যারেক্টারগুলো যারা হতে পারে তাদের যে পজিশন এই ট্রিতে সেগুলো ফলো পজে আসবে। তো সেটার জন্য এখন রেগুলার এক্সপ্রেশনে একটা ক্যারেক্টারের পর আর একটা ক্যারেক্টার কোন অংশগুলোতে আসতে পারে, শুধুমাত্র ক্লিন স্টার এবং কনকাটিনেশন এই নোটগুলোতে। অর নোটগুলোতে কখনো, অর নোটগুলোর ক্ষেত্রে এটা কখনো হবে না। তো আমরা এই ফলো পজ ক্যালকুলেশনের জন্য এই সিনট্যাক্স ট্রি এর সব ক্লিন স্টার এবং কনকাটিনেশন এই নোটগুলোতে যাব। তো আমরা যদি প্রথমে ক্লিন স্টারের নোড আসি, ধরুন আমরা এই নোডে আছি, তো ক্লিন স্টার আসলে কি হয়, একটা স্ট্রিংকে বারবার রিপিট করা হয়। তো একটা স্ট্রিংকে রিপিট করা মানে কি, ওই সেম স্ট্রিংকে তারপরে বসায় দেয়। তো তাহলে ক্লিন স্টার নোডে কি হবে, যদি যেমন আমাদের এইখানে যেটা ছিল যে A1 or B1 B2 স্টার, এখানে কি হবে, আমার কি হচ্ছে যে A1 or B2 একে আমি বারবার রিপিট করতে পারবো।
তাহলে রিপিট করলে কি হবে যে আমার এই স্ট্রিংয়ের লাস্টে যারা আছে মানে লাস্ট পজ তাদের পরে এই স্ট্রিংয়ের প্রথমে যারা আছে তারা আসতেছে, মানে A1 or B2 এটা আমি যে জাস্ট দুইবার ক্লিন স্টার যে কোনোবার নেওয়া যায়, মানে এই স্ট্রিংটা আমি যে কোনোবার নিতে পারি, তো আমি জাস্ট দুইবার নিলাম। দুইবার নিয়ে যে স্ট্রিংগুলো জেনারেট হয় ওগুলো যদি দেখি তাহলে দেখব যে এই দুইটা সেম স্ট্রিংকে আমি দুইবার জোড়া লাগাচ্ছি, তাহলে এই স্ট্রিংটার লাস্টে যারা আসতে পারে তাদের পরবর্তীতে কারা আসতেছে এই স্ট্রিংটার ফার্স্টে যারা আছে। তো এই স্ট্রিংটার লাস্টে কারা আসতে পারে সেটা হলো গিয়ে লাস্ট পজ 1, আর এই স্ট্রিংটার ফার্স্টে কারা আছে তারা হলো ফার্স্টে কারা আসতে পারে সেটা হলো ফার্স্ট পজ 1। তাহলে এই রুলটার কথা আসলে এখানে বলা আছে যে যদি আমাদের কোনো ক্লিন স্টার থাকে তাহলে ক্লিন স্টারের আমরা যে ক্লিন স্টার নোডের যেটা করব যে ওই ক্লিন স্টার নোডের লাস্ট পজে যারা আছে যেই নোডগুলো আছে তাদের ফলো আপসে এই ফার্স্ট পজে যারা আছে তাদের অ্যাড করে দিব। আবার যদি বলি এই লাস্ট পজে যে নোটগুলো আছে তাদের ফলো আপসে আমরা ফার্স্ট পজে যে নোটগুলো আছে সেগুলোকে অ্যাড করব। তো তাহলে এখানে এই নোটটার ক্ষেত্রে লাস্ট পজে আছে আমাদের 1 আর 2। আমরা যদি এই ফলো পজ যা ক্যালকুলেশন আছে ওইটা ট্র্যাক রাখার জন্য একটা টেবিলের মতো দেখি এখানে, যে এখানে হলো নোড নাম্বার আর এখানে ফলো পজ এর ভ্যালু। তাহলে আমাদের নোড নাম্বার এখানে আমরা এই নোডে যখন আছি তখন এই নোডের লাস্ট পজে আছে 1 আর 2, আর ফার্স্ট পজে আছে 1 আর 2। তাহলে লাস্ট পজে যারা আছে প্রত্যেকের ফলো পজে ফার্স্ট পজগুলো অ্যাড করে দেবো, মানে 1 2 1 2। এটা ছিল ক্লিন স্টার। এরপরে যদি আমরা এই কনক্যাটিনেশনে যাই, কনক্যাটিনেশনের ক্ষেত্রে কি হয় যে আমরা এই লেফট চিলড্রেন থেকে যে স্ট্রিংগুলো জেনারেট হচ্ছে ওগুলোকে রাইট চিলড্রেন থেকে যে স্ট্রিংগুলো জেনারেট হচ্ছে ওগুলোর আগে বসিয়ে দিই। এর মানে হলো যে লেফট চিলড্রেনের এর লাস্ট পজে যারা আছে তাদের সামনে রাইট চিলড্রেনের ফার্স্ট পজের জিনিসপত্রগুলো আসতেছে। এই ক্ষেত্রে তাহলে আমরা যেটা করব যে এই রুলের ক্ষেত্রে এইটার যে রুল তাহলে দাঁড়ায় যে লেফট চিলড্রেন যে লাস্ট পজ আছে তাদের সবার কাছে সবার ফার্স্ট ফলো পজে এই রাইট চিলড্রেনের ফার্স্ট পজগুলো অ্যাড করে দেব। তাহলে আমরা যদি এইখানে এই নোটে আসি, এইটার লাস্ট এইটার লেফট চিলড্রেন এটার লাস্ট পজে আছে 1 আর 2। 1 আর 2তে আমরা কি অ্যাড করব, এটার যে রাইট চিলড্রেন সেটা হলো এ। আচ্ছা, এটার ফার্স্ট আর লাস্ট পজ লেখা হয়নি, এটা 3 তাহলে যেটা বলতেছিলাম যে এই নোডের ক্ষেত্রে আমরা যেটা করব যে এইটার লেফট চিলড্রেনের যে লাস্ট পজ আছে লেফট চিলড্রেনের লাস্ট পজ হলো গিয়ে 1 2, সেটা রাইট চিলড্রেনের ফার্স্ট পজ মানে 3 অ্যাড করে দিব। তাহলে 1 আর 2তে আমরা 3 অ্যাড করব। আচ্ছা, তাহলে এই নোটটারও কাজ হয়ে গেল। এখন এই নোটটায় যাই। এই নোটটাও কনক্যাটিনেশন নোডে, এই কনক্যাটিনেশন নোডে সেম জিনিস, যে আমাদের লেফট চিলড্রেনের যে লাস্ট নোড মানে এটা হলো 3তে আমরা অ্যাড করব রাইট চিলড্রেনের ফার্স্ট নোড মানে 4 আসবে।
তাহলে এটার কাজ শেষ। এরপরে এখানে যদি যাই তাহলে এখানেও কনকাটিনেশন নোড, এখানেও লেফট চিলড্রেনের লাস্ট পজ হলো 4 আর রাইট চিলড্রেনের ফার্স্ট পজ হলো 5, তাহলে এখানে 5 আসবে। একইভাবে 5-এরটা আসবে 6। আর একেবারে লাস্টে মানে এইটার লাস্টে যেটা অ্যাড করলাম সেটা আসছে এই নোডের জন্য। একদম লাস্টে এই সব হওয়ার পরে আমরা এই যে আমাদের যে রাইট হ্যান্ড মার্কার ওইটাও অ্যাড করব। তো রাইট হ্যান্ড মার্কার মানে কি, এটা সবার লাস্ট হবে, এটার পরে তো আর কিছু আসতে পারে না, এই জন্য এটা হবে জাস্ট একটা এমটি সেট। এখন যদি এখানে সেট সিম্বলগুলো অ্যাড করে দিই তাহলে এরকম দাঁড়ায়। তাহলে আমাদের লাস্ট ফলো পজ এটাও ক্যালকুলেট করা হয়ে গেল। আচ্ছা, আমরা এখন ফলো পজও ক্যালকুলেট করে ফেলেছি। আমরা এখানে ফলো পজটা আবার লিখেছি। এখন আমরা ডিএফএ কনস্ট্রাক্ট করতে পারবো। তো ডিএফএতে আমরা শুরু করব হলো ফার্স্ট পজ অফ রুট নোড, মানে ফার্স্ট পজের যে রুট নোডের যে ফার্স্ট পজ আছে সেইখানে যে সেটটা আছে সেই সেটটা হবে আমাদের প্রথম স্টেট বা ইনিশিয়াল স্টেট। তো এখানে আমরা রুটের যদি দেখি যে ফার্স্ট পজ হলো 1 2 3, তাহলে প্রথম স্টেটটা এরকমভাবে আমরা লিখতে পারি যে 1 2 3। এখানে চাইলে আমরা এত স্টেট সিম্বলগুলো না দিই যে 1 2 3, বা চাইলে কমন না দিতে পারি 1 2 3। তো এটা হলো গিয়ে আমাদের ইনিশিয়াল স্টেট মানে প্রথম স্টেট। তো এখন এরপরে আমরা ইনিশিয়াল স্টেট থেকে শুরু করার পরে এই আমাদের যে গ্রাম আচ্ছা, আমরা ইনিশিয়াল স্টেট থেকে শুরু করব। আচ্ছা, আমরা ইনিশিয়াল স্টেট পেলাম, তাহলে আমরা এখন ইনিশিয়াল স্টেট থেকে আমাদের যে ইনপুট সিম্বলগুলো আছে আমাদের এই রেগুলার এক্সপ্রেশনের ইনপুট সিম্বল হলো এ আর বি। এই এ আর বি এর জন্য যে ট্রানজিশনগুলো সেগুলো অ্যাড করব। তো এখানে এ আর বি এর জন্য ট্রানজিশন অ্যাড করতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে যে এইখানের যে নাম্বারগুলো আছে 1 2 3, আমরা ধরেন প্রথমে এ এর জন্য ট্রানজিশন অ্যাড করব। তাহলে এগুলোর কোনগুলো আসলে এ কে রিপ্রেজেন্ট করে। তো আমরা যদি দেখি যে আমরা ট্রিটা থেকে যদি দেখি তাহলে দেখব যে 1 এই জিনিসটা পাবো ট্রিটা থেকে, ট্রির লিফ নোডগুলো থেকে। তাহলে এখানে 1 আর 3 হলো এ কে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা দেখলাম যে মানে এ কে রিপ্রেজেন্ট করে 1 আর 3। তাহলে এই 1 আর 3 নাম্বার নোডের যে ফলো পজ আছে তাদের ইউনিয়ন নেব। তো 1 এর ফলো পজ হলো 1 2 3, 3 এর ফলো পজ হলো 4, তাহলে তাদের ইউনিয়ন নিলে দাঁড়াবে 1 2 3 4। তো 1 2 3 4 নিয়ে কোনো স্টেট বর্তমানে নেই। তো তাহলে আমরা 1 2 3 4 এরকম একটা নতুন স্টেট বানাবো আর এইখান থেকে একটা ট্রানজিশন অ্যাড করব এর জন্য। এখন এই নোড থেকে যদি বি এর জন্য আসি, বি এর জন্য এখানে বি কে রিপ্রেজেন্ট করে জাস্ট 2 এর ফলো পজ হলো 1 2 3। তো তাহলে 1 2 3 তো অলরেডি আছে, তাহলে এখানে বি এর জন্য এরকম আসবে। তাহলে 1 2 3 এর কাজ এখন 1 2 কাজ শেষ। এখন 1 2 3 4 জন্য এই জন্য একইভাবে আমাদের এ আর বি এর জন্য ট্রানজিশন অ্যাড করতে হবে। তো এই 1 2 3 4 এ এ কে রিপ্রেজেন্ট করে হলো 1 আর 3। তাহলে 1 আর 3 রিপ্রেজেন্ট করে, তাহলে একইভাবে 1 এর ফলো পজ হলো 1 2 3, 3 এর ফলো পজ হলো 4 তাহলে এদের ইউনিয়ন হবে 1 2 3 4। 1 2 3 4 তো এই নোডই আসলে, তাহলে এটা এর জন্য এটা হবে। এখন এখানে এখন বি এর ট্রানজিশন অ্যাড করার জন্য বি কে রিপ্রেজেন্ট করে 2 আর 4। তাহলে 2 এর ফলো পজ হলো 1 2 3 আর 4 এর ফলো ইউনিয়ন 4 এর ফলো পজ হলো 5, তাহলে এটা যাবে 1 2 3 5। তাহলে 1 2 3 5 তো এখানে দুটো স্টেটের কোনোটাই না, তাহলে আমাদের বি এর জন্য একটা নতুন স্টেট অ্যাড করতে হবে। এখানে আমরা বি ট্রানজিশন দিলাম, এখানে 1 2 3 5।
এখন একইভাবে 1 2 3 5 এর ক্ষেত্রে আবার আমরা নতুন এ এবং বি এর ট্রানজিশন অ্যাড করব। তো 1 2 3 5 এ এ কে রিপ্রেজেন্ট করে হলো 1 আর 3। তো 1 এর ফলো পজ হলো 1 2 3, 3 এর ফলো পজ 1 2 3। তো ইউনিয়ন করলে দাঁড়ায় 1 2 3। 1 2 3 আমাদের অলরেডি এইখানে স্টেটটা এক্সিস্ট করে, তাহলে এইটা হয়ে যাবে এরকম। আচ্ছা, তাহলে আমাদের এখন এই নতুন স্টেট থেকেও এ আর বি এর জন্য ট্রানজিশন অ্যাড করতে হবে। তো এখানে এ কে রিপ্রেজেন্ট করে 1 এবং 3। তো আমরা আগে যেরকম দেখছিলাম 1 আর 3 এর ফলো পজের ইউনিয়ন হলো 1 2 3 4। তো তাহলে এইখান থেকে আমরা এই 1 2 3 4 এ এর জন্য একটা ট্রানজিশন অ্যাড করব। এখানে বি কে রিপ্রেজেন্ট করে 2 আর 5। 2 আর 5 এর ফলো পজের ইউনিয়ন হলো 1 2 3 6। তাহলে এটা এখানে তো 1 2 3 6 এক্সিস্ট করে না, তাহলে এটা একটা নতুন স্টেট। তাহলে এখানে এই 1 2 3 6 অ্যাড করব। তাহলে এই স্টেটটার জন্য এ আর বি ট্রানজিশন অ্যাড করা হয়েছে। এখন এই যে একটা নতুন স্টেট আসছে, এটার জন্য আবার এ আর বি এর ট্রানজিশন অ্যাড করতে হবে। তো এইখানে এই 1 2 3 6 এইখানেও একে রিপ্রেজেন্ট করে 1 3। তো তাহলে এখানেও এর জন্য ট্রানজিশন অ্যাড হবে এরকম। এখন এখানে বি কে রিপ্রেজেন্ট করে 2 আর 6। তো 2 আর 6 এর ফলো পজ হলো গিয়ে ফলো পজের ইউনিয়ন হলো গিয়ে 1 2 3। তো এখানে তাহলে এইখানে আমাদের বি এর জন্য এরকম একটা ট্রানজিশন আসবে। তাহলে এইখানে আমরা এইটার যখন প্রসেসিং করলাম, এখানে আর কোনো নতুন স্টেট অ্যাড হয় নাই। তাহলে আমাদের সব স্টেট অ্যাড করা হয়ে গেছে। এখন আসলে আমাদের তাহলে আমরা সব স্টেটগুলো পাইলাম, ট্রানজিশন পাইলাম, ইনিশিয়াল স্টেট পাইলাম। এখন আমাদের এন্ড স্টেট লাগবে বা স্টপ স্টেট বা অ্যাকসেপ্টিং স্টেট লাগবে। অ্যাকসেপ্টিং স্টেট হবে আমাদের ওই সব স্টেট যে স্টেটে আমাদের এই যে আমাদের যে হ্যাশ বা রাইট হ্যান্ড মার্কার যে ছিল, এই রাইট হ্যান্ড মার্কার যে স্টেটগুলোতে থাকবে সেই সবগুলো স্টেটই হবে অ্যাকসেপ্টিং স্টেট। তো এখানে জাস্ট একটা স্টেটে আছে, অ্যাকসেপ্টিং স্টেটকে ডাবল সার্কেল দিতে হয়, জন্য এখানে ডাবল সার্কেল দিল। তো এইভাবে আমরা আসলে একটা এই মেইনলি 4টা স্টেপ ফলো করে আমরা একটা রেগুলার এক্সপ্রেশনকে তার ইকুইভ্যালেন্ট ডিএফএ তে কনভার্ট করতে পারি।